সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ইসাক স্যারের গাণিতিক সমস্যা করতে যাচ্ছি। এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত আগেই সলভ করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 5 নং গাণিতিক সমস্যা থেকে। তো চ বিভাগের এই 5 নং গাণিতিক সমস্যা বলেছে পি ও কিউ দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ নির্ণয় করো। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বইয়ের সামান্তরিক সূত্রের প্রতিপাদনটা এখানে ইন্ডিকেট করছে, সামান্তরিক সূত্রের প্রতিপাদনটা এখানে লিখতে বলছে। তো চলো আমরা দেখি এটা কীভাবে সলভ করবো। আমাদেরকে প্রথমে বলা আছে পি ও কিউ দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে। পি এবং কিউ দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে। তাহলে আমরা বিভিন্ন দিকে বলতে এখানে অ্যাকচুয়ালি মিন করছে দুইটা দুই দিকে আছে। ওকে, দুইটা দুই দিকে থাকলে আমরা সামান্তরিক আঁকতে পারবো। দুইটা একই দিকে যদি থাকে সেক্ষেত্রে সামান্তরিকটা আঁকতে পারবো না। কেন আঁকতে পারবো না? মনে করো আমরা ধরে নিলাম যে আমাদের পি ভেক্টরটা আছে এইদিকে, এবং আমরা যদি ধরে নিই আমাদের কিউ ভেক্টরটাও ঠিক পি ভেক্টরের উপরেই আছে, তাহলে এই দুইটাকে ব্যবহার করে আমরা কীভাবে সামান্তরিক আঁকবো? আমরা এই দুইটাকে ব্যবহার করে সামান্তরিক আঁকতে পারবো না। তার চেয়ে যদি আমরা কিউ ভেক্টরটাকে নিতে একটু উপরের দিকে তুলি, মনে করি কিউ ভেক্টরটাকে আমরা এখান থেকে তুলতে এই জায়গায় আনলাম বা এই জায়গায় আনলাম বা এই জায়গায় আনলাম, যে কোনো একটা জায়গায় নিলাম, মনে করি কিউ ভেক্টরকে আমরা এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। তো কিউ ভেক্টরটা যদি এই ডিরেকশনগুলোতে যায়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এদিকে হচ্ছে পি ভেক্টর, দেন এদিকে আসতেছে আমাদের কিউ ভেক্টর। তো পি ও কিউ এর সাহায্যে আমরা এখানে একটা সামান্তরিক আঁকতে পারবো। এই সামান্তরিক সূত্রের সাহায্যে আমাদেরকে লব্ধি ভেক্টরের মান ও লব্ধি ভেক্টরের অভিমুখটা নির্ণয় করতে বলছে। লব্ধি ভেক্টরের মান এবং লব্ধি ভেক্টরের অভিমুখ। ওকে, তাহলে এখানে লব্ধি ভেক্টরের মান বলতে পি ও কিউ এর লব্ধি যেটা, সেটাকে আমরা সাধারণত আর ধরে থাকি। আর ভেক্টরের মান অর্থাৎ মডুলাস অফ আর ভেক্টর, এবং আর ভেক্টর অভিমুখ বলতে তোমাকে জিজ্ঞেস করছে আর ভেক্টরটা কোন ডিরেকশনে আছে, সেই ডিরেকশনটা নির্ণয় করো, অর্থাৎ থিটা নির্ণয় করে দেখো। অর্থাৎ আর এর জন্য এটা সূত্র নির্ণয় করো, থিটার জন্য এটা সূত্র নির্ণয় করো। বুঝতে পারছি? তো চলো আমরা স্টার্ট করি আমাদের কাজ। ডাস্টার ইউজ করতে পারতেছি না, ডাস্টার ইউজ করলে এটা অনেক কালো কালো হয়ে যায়, তাই আপাতত টিস্যু দিয়ে কাজ সারতেছি। চলো শুরু করি। লক্ষ্য করে এখানে কী বলা আছে, এখানে বলছে পিওকে দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে। তাহলে আমরা ফার্স্টে নাম্বার দিয়ে নিলাম ম্যাথের 5 নং। তো আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের পি ভেক্টর, এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ওকে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখানে বলছে যে পি ও কিউ ভেক্টর দুটি পি ও কিউ দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে। তাহলে একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করতেছে না, দেখো তো এই হচ্ছে আমাদের এই বিন্দুটা। তোমরা এভাবে কল্পনা করতে পারো যে এদিক থেকে একটা ভেক্টর রাশি এসে এখানে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল অবস্থায় ছিল, এদিক থেকে পি ভেক্টরটা আসতেছে, এসে এই বিন্দুর উপর ক্রিয়া করা শুরু করছে। আবার এই ডিরেকশন থেকে কিউ ভেক্টরটা মনে করে আসছে, এসে এই বিন্দুতে ক্রিয়া করা শুরু করছে। তো পি ও কিউ পরস্পর যত ডিগ্রি কোণে এসে, এই দুইটা ডিরেকশন থেকে পি ও কিউ যত ডিগ্রি কোণে এসে এই কণাটার উপর ক্রিয়া করা স্টার্ট করছে, সেই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। এখানে যদি থিটা থাকে তাহলে এখানেও তো আমাদের সেম থিটাই থাকবে না, বিপরীত কোণের কনসেপ্ট অনুযায়ী? হ্যাঁ, সেম থিটাই থাকবে। এখন কথা হচ্ছে আমরা ধরে নিয়েছি যে এই বিন্দুতে এসে যখন দুইটা ভেক্টর এই কণাটার উপর ক্রিয়া করেছে, তখন এই কণাটা কোন দিকে যাবে আমরা ধরে নিয়েছিলাম পি ও কিউ এসে এই বিন্দুতে ক্রিয়া করতেছে। এখন কথা হচ্ছে ক্রিয়া করার কারণে এই বিন্দুটা কোন দিকে যাবে। এই বিন্দুতে মনে করে একটা গোল বল আছে, এই বলটাকে এদিক থেকে এসে একটা বল ধাক্কা দিল, বল জানি একটা ভেক্টর রাশি, তো এদিক থেকে মনে করে পি নামে একটা বল এসে ধাক্কা দিচ্ছে, এদিক থেকে কিউ নামে একটা বল এসে ধাক্কা দিচ্ছে। এখন তোমাকে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয় যে এই বলটা কোন দিকে যাবে, তখন তুমি কী বলবো? তখন কি তুমি বলবো যে বলটা এদিকে যাবে? হ্যাঁ, এদিকে যাইতো যদি কিউ ভেক্টরটা না থাকতো। তো যেহেতু কিউ ভেক্টর আছে সেহেতু পি এর দিকে বলটা যাবে না। বলটা কি কিউর দিকে যাবে? হ্যাঁ, কিউর দিকে যাইতো তখন যখন আমাদের এই পি ভেক্টরটা অ্যাবসেন্ট থাকতো। কিন্তু এখানে পিও প্রেজেন্ট, কিউ প্রেজেন্ট, তাহলে দুইটা একসাথে যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে দুইটার এসে একসাথে যখন এটার উপর একত্রে ক্রিয়া করবে তখন এটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, এটা এই দুই দিকে না গিয়ে এই দুইটা ভেক্টরকে ইউজ করে আমরা যে সামান্তরিকটা পাবো এই সামান্তরিকের দিকে যাবে, তাই তো? এটা তো আমরা জানি। এই জিনিসটাই আমরা এখানে আজকে প্রুফ করতেছি। লক্ষ্য করো, তো এখন এই পি ও কিউ যখন এই বিন্দুর উপর ক্রিয়া করতেছে তখন এই বিন্দুটা কোন দিকে যাবে, এই বিন্দুটা যেই দিকে যাবে সেটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের ডিরেকশন, সেই দিকে যতটুকু যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে বের করবো লব্ধি ভেক্টরটাকে। তো সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের টেইল এক জায়গায় রাখতে হবে। এই জন্য দেখো আমরা পি ভেক্টরটাকে সামনে এক্সটেন্ড করে এই জায়গায় নিয়ে আসছি, কিউ ভেক্টর যেটা ছিল সেটাকে সামনে এক্সটেন্ড করে এই জায়গায় নিয়ে আসছি, এবং এতে কি হয়েছে, এতে পি ভেক্টরের এটাকে বলবো শীর্ষবিন্দু, এটাকে বলবো আদি বিন্দু, কিউ ভেক্টরের এটাকে বলবো শীর্ষবিন্দু, এটাকে বলবো আদি বিন্দু। দেখো তো এই বিন্দুতে, যেই বিন্দুতে কণাটা ছিল সেই বিন্দুতে দুইটা ভেক্টরেরই আদি বিন্দুকে আমরা নিয়ে আসছি,
এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দুটি ভেক্টরের টেল এক জায়গায় আনতে হবে, টেইল একই জায়গায় আনতে হবে। ওকে, তো আমরা দুইটা ভেক্টর টেইল একই জায়গায় আনলাম। দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টর রাশিকে ব্যবহার করে একটা সামান্তরিক অঙ্কন করা। তো সামান্তরিক অঙ্কন করার জন্য এই পি ভেক্টরের সমান ও সমান্তরাল করে আমরা কিউ এর শীর্ষ থেকে একটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে কিউ এর শীর্ষবিন্দু। আবার পি এর শীর্ষবিন্দু থেকে কিউ এর সমান ও সমান্তরাল করে আমরা আরেকটা ভেক্টর রাশি আঁকলাম। ওকে, তো এটা যেহেতু পি এর সমান ও সমান্তরাল করে, তাহলে এটাকে বলতে পারি পি ভেক্টর। এটা যেহেতু কিউ এর সমান ও সমান্তরাল করে, এই জন্য এটাকে বলতে পারি কিউ ভেক্টর। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরের কারণে কণাটা যেই দিকে যাবে সেই দিকটা, অর্থাৎ লব্ধির দিকটার মান ও দিক নির্ণয় করা। লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করা। আমরা ধরে নিলাম আমাদের লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আমাদের কাজ হচ্ছে আর ভেক্টরের মান ও দিক নির্ণয় করা। কীভাবে নির্ণয় করবো আমরা? এই হচ্ছে আমাদের আর ভেক্টর, আমাদের কাজ হচ্ছে আর ভেক্টরের মান ও দিক নির্ণয় করা। তো কীভাবে নির্ণয় করবো? এটা নির্ণয় করার জন্য সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমরা একটা লম্ব আঁকবো। এখানে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার সাথে সাথে দেখো আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, একটা না অ্যাকচুয়ালি দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। দুইটা সমকোণী ত্রিভুজের নাম দেওয়া যাক আগে। আমরা কী কী নাম ব্যবহার করবো? মনে করো আমরা এখানে এ বিন্দুরে বললাম মূল বিন্দু ও, এটাকে বললাম এ, এটারে বললাম বি। আচ্ছা, এটাকে বি না বলে আমরা এটাকে সি বলি, বইয়ের মতো থাকলো, তাহলে এটাকে বললাম বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে ও এ ভেক্টর দ্বারা আমরা পি ভেক্টরকে প্রকাশ করতেছি। ও এ হচ্ছে এখানে পি ভেক্টরের সমান, ও বি হচ্ছে এখানে কিউ ভেক্টরের সমান, ও বি ভেক্টর সমান সমান কিউ ভেক্টর, এবং এখানে যে ওসি ভেক্টরটা আছে, এই ওসি ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টরের সমান। ওকে, আমরা নতুন করে সি বিন্দু থেকে ও এ ভেক্টরের বর্ধিত অংশের উপর একটা লম্ব আঁকলাম, সেটাকে আমরা বললাম মনে করো সিডি। তো আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে লব্ধি ভেক্টরের জন্য সূত্র নির্ণয় করা। সূত্র কীভাবে আসবে? প্রথম কাজটা হচ্ছে তুমি এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করো, তোমার অ্যাকচুয়াল টার্গেটটাকে চিন্তা করো। এই যে এখানে বড় ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই বড় ত্রিভুজের যে অতিভুজটা আছে, এই অতিভুজটা হচ্ছে তোমার লব্ধি। তোমার টার্গেট হচ্ছে অতিভুজটার মান বের করা। তো একদম নর্মালি যদি আমরা কাজ করি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান এই বড় সমকোণী ত্রিভুজের জন্য আমরা কাজ করতেছি ত্রিভুজ ও সি ডিতে। ঠিক আছে, তো এই বড় সমকোণী ত্রিভুজে এটার বলি আমরা সমকোণ, সমকোণের অপোজিট বাহুকে বলি আমরা অতিভুজ। এটা অতিভুজ, এটা হচ্ছে ধরতে পারো এটার লম্ব ধরতে পারো, এটার ভূমি ধরতে পারো। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। এটার লম্ব বললাম লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ওডি স্কয়ার। সিডিকে যদি আমরা সিডির মতো রাখি, ওডিকে যদি ভেঙে আমরা ওডিকে যদি ভাঙি, তাহলে আমরা পাচ্ছি ও এ প্লাস এডি। তাহলে এখানে আসলো ও একে ভেঙে ও এ প্লাস এডি, ও এর উপর স্কয়ার, তাহলে এটার উপর একটা হোল স্কয়ার। এটাকে আবার ভেঙে আমরা পাবো সিডি স্কয়ার প্লাস ও এ স্কয়ার প্লাস ওডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু ওডি। তাই তো, এটার ধরবো এ, এটার ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র চলে আসতেছে। আর এখানে কোথাও ভেক্টর চিহ্ন নাই কেন? কারণ আমরা এখানে শুধু মান নির্ণয় করতে যাচ্ছি। মান নির্ণয় করার জন্য ভেক্টর চিহ্ন দরকার পড়ে না। মান নির্ণয়ের জন্য শুধু মানটা হইলেই হয়। ভেক্টর সাইন ছাড়া এখানে যেই প্রতীকগুলো আছে, যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো শুধু এখানে মান নির্দেশ করতেছে। এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আবার যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে আমরা এখানে সিডি, এডি এবং এসি নামে তিনটা বাহু পাবো। এই ত্রিভুজে কেন আসবো সেটা একটু ক্লিয়ার হয়ে নিই আগে। দেখো এখানে সিডি আছে, আমাদের কাছে সিডি আছে, কিন্তু সিডির মান আমরা জানি না। এখানে এডি আছে, এই ছোট্ট ত্রিভুজটার মধ্যে এডি আছে, আমাদের কাছেও এডি আছে, আমাদের কাছে এডি আছে না, ও এ প্লাস এডি, সরি ও এ প্লাস এডি, একটু ঠিক করে নাও। ও এ ইন্টু এডি, ও এ ইন্টু ও স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এখানেও এডি হবে ও স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও ইন্টু এডি। তো আমাদের কাছে এখানেও একটা এডি আছে, এই ছোট্ট ত্রিভুজের একটা এডি আছে, কিন্তু এটির মান আমরা জানি না, এই জন্য এখানে মান বসাইতে পারতেছি না। তো আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে এই এডি আর সিডির মান বের করা। কীভাবে বের করব? বের করার জন্য প্রথমে একটু লক্ষ্য করো, এটা ছিল আমাদের পি ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর। পি ও কিউর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিয়েছিলাম থিটা। তাহলে দেখো এটা পি এর বর্ধিত অংশ, তার মানে এটাও পি যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তার মানে পি এবং কিউ, এটা পি এর বর্ধিত অংশ, মানে পি যে ডিরেকশনে আছে পি এর বর্ধিত অংশ একই ডিরেকশনে আছে। এটা হচ্ছে কিউ, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে আমরা এখানে কী ধরেছিলাম? থিটা, তাহলে এখানে আমরা বলতে পারি থিটা। এবং আরও কিছু ব্যাপার লক্ষ্য করো, আমাদের এই বাহুটার মান ছিল কিউ। কেন কিউ ছিল? কারণ এই ও কিউ এর সমান করে আমরা এখান থেকে এ থেকে সি পর্যন্ত এঁকেছিলাম। তাহলে এসির দৈর্ঘ্য যা, ও কিউর দৈর্ঘ্য, ওবি এর দৈর্ঘ্য তাই। ওবি থেকে আমরা পেয়েছিলাম কিউ ভেক্টরকে, তাহলে আমরা বলতে পারি ওবি যেহেতু এসি এর সমান, এসি থেকেও পাবো আমরা কিউ ভেক্টরকে। তো এখন এই কিউ ভেক্টরের সাহায্যে, কিউ ভেক্টর এবং থিটা কোণের সাহায্যে তুমি সিডি এবং এডি এই দুইটার মান কি তুমি বের করতে পারবা? চলো দেখো কীভাবে বের করবা।
তুমি যদি কিউ এর সাপেক্ষে সিডিকে বের করতে চাও তাহলে এই থিটার জন্য এই বাহুটাকে আমরা বলবো লম্ব, এটাকে বলবো ভূমি, এটাকে বলবো অতিভুজ। তাহলে অতিভুজ আর লম্ব মিলিয়ে আমাদের কাছে আসবে সাইন থিটা। আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, তাহলে এখান থেকে আমরা সিডির জন্য ভ্যালু পেয়ে গেছি। সিডি সমান সমান এসি মানে হচ্ছে কিউ, তাহলে একবার আমরা বলতে পারি কিউ সাইন থিটা। ঠিক আছে, এক কাজ করি, আমরা এখানে থিটা না বলে আলফা বলি, এখানে থিটা না বলে আলফা বলি, তাহলে এখানেও থাকবে আলফা, এখানেও থাকবে আলফা। ওকে, তাহলে এখানেও থাকবে আলফা। কালগুলো ভালো না। তাহলে এখান থেকে আমরা সিডির জন্য একটা ভ্যালু পেয়ে গেছি। দেন আমাদের কাছে আসবে সিডির পরে আসবে এডি। দেখো সিডি যদি লম্ব হয়, এডি হচ্ছে ভূমি। এবার ভূমি আর অতিভুজ মিলিয়ে আমাদের কাছে একটা অনুপাত লাগবে। ভূমি আর অতিভুজ মিলিয়ে আমরা জানি কস আসে, তাহলে আমরা বলতে পারি কস আলফা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। উপরে থাকবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে একবার এখান থেকে আমরা বলতে পারি এডি সমান সমান হচ্ছে এসি মানেই কিউ, কিউ কস আলফা। ব্যাস, তুমি এখানে এই ভ্যালুগুলো নিয়ে বসায় দাও। সিডির জন্য তুমি পাচ্ছ কিউ সাইন আলফা স্কোয়ার, কিউ সাইন আলফা স্কোয়ার। তাহলে কিউ সাইন আলফা স্কোয়ার। ওকে, কিউর উপর স্কোয়ার, সাইনের উপর স্কোয়ার, এরপর প্লাস ও এ স্কোয়ার। ও এর ভ্যালু কী ছিল? ও এর ভ্যালু ছিল পি, তাহলে এখানে আসবে পি স্কোয়ার। এডি, এডির জন্য কি পেয়েছি? কিউ কস আলফা, তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি। 2 এর জায়গায় 2, ও এ ইন্ডিকেট করতেছে পি কে, আর এডি ইন্ডিকেট করতেছে কিউ কস আলফাকে। ব্যাস হয়ে গেছে। তাহলে এখান থেকে একবার আমরা পাচ্ছি এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফাকে আমরা যদি একত্রে লিখি তাহলে পাচ্ছি কিউ স্কোয়ার কমন নিয়ে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর এখানে পাচ্ছি পি স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 2p কিউ কস আলফা। তাহলে একবার আমাদের কাছে আসলো কিউ স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থেকে আসবে 1, কিউর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে আসবে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। ব্যাস হয়ে গেছে আমাদের লব্ধির মান নির্ণয়ের জন্য সূত্র। একবার আমরা এখানে আর সমান সমান বলতে পারি রুট ওভার, এখানে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। এটা হইল আমাদের লব্ধির মান নির্ণয়ের জন্য সূত্র। আমাদের কাছে কী চেয়েছিল একটু লক্ষ্য করো তোমরা। 5 নং কোয়েশ্চেনে বলা আছে পি ও কিউ দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করো। মান নির্ণয় করে ফেলছি। এবার সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টর অভিমুখটা নির্ণয় করতে হবে। অভিমুখটা কীভাবে নির্ণয় করবো আমরা? চলো অভিমুখটা নির্ণয় করে আসি। অভিমুখ নির্ণয় করার জন্য আমরা ধরলাম আমাদের এই ভেক্টরের যেই লব্ধি ভেক্টরের যে অভিমুখ, এই অভিমুখটা পি ভেক্টর থেকে থিটা কোণে অবস্থান করতেছে। অভিমুখ মানে হচ্ছে এর দিক, তাহলে আর ভেক্টরের যে দিক, এই দিকটাকে আমরা ধরে নিলাম পি এর সাথে থিটা কোণে আছে। মানে আর ভেক্টর যেইভাবে আছে, আর ভেক্টরটা যেইভাবে আছে সেইটা পি এর সাথে থিটা কোণে অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি এখানে এই থিটাটাই হচ্ছে আমাদের লব্ধির অভিমুখের দিক বা অভিমুখের মান। তো অভিমুখের মান বের করার জন্য আমরা এখানে থিটার সাহায্যে মানে থিটার মানটা কীভাবে বের করতে পারি লক্ষ্য করো। ও সিডি একটা সমকোণী ত্রিভুজ না? ও সিডি সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। যেহেতু আমাদের থিটার মান লাগবে এবং আমাদের ভূমির মানও পুরোটা জানা আছে, ও এ তো আগেই জানি, এটি একটু আগে বের করে নিয়েছিলাম, সিডিও জানা আছে। তাহলে ট্যান থিটা সমান সমান লম্বর জায়গায় আসবে, যেহেতু এখানে থিটা ধরেছি তাই সিডি হচ্ছে লম্ব। তো লম্বর জায়গায় কী আসবে? লম্বর জায়গায় আসবে কিউ সাইন আলফা। ঠিক আছে, সিডি লম্ব হচ্ছে সিডির জায়গায় কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ভূমির জায়গায় আছে ও এ প্লাস এডি। তাহলে একবারে আসতেছে ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ প্লাস এডি। ও এর জন্য আসলো পি আর এডির জন্য আসলো কিউ কজ আলফা। ব্যাস হয়ে গেছে লব্ধির মান ও অভিমুখ নির্ণয়। এটা ছিল আমাদের 5 নং কোয়েশ্চেন। তো ডিয়ার স্টুডেন্টস, এবার 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লম্ব উপাংশের ভেক্টর বিভাজন পদ্ধতিতে একতলীয় ভেক্টর সমূহের যোগফল নির্ণয় করো। লম্ব উপাংশের ভেক্টর বিভাজন পদ্ধতিতে একতলীয় ভেক্টর সমূহের যোগফল নির্ণয় করো। তাহলে লম্ব উপাংশের ভেক্টর বিভাজন। ওকে, তাহলে ভেক্টরের বিভাজনের জন্য আমাদের কাছে তো সবার প্রথমে একটা ভেক্টর লাগবে, তাই না? তো আমরা এক কাজ করি, আমরা প্রথমে একটা ভেক্টর এঁকে নেই। মনে করো এটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভেক্টর, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এস ভেক্টর। তাহলে এস ভেক্টরের আমরা দুটো উপাংশ বের করতে পারি। আচ্ছা, এস ভেক্টর না ধরি, এটাকে আমরা এ ভেক্টর ধরি। তো এ ভেক্টরের আমরা দুটো উপাংশ বের করতে পারি। এ ভেক্টরের এই দিকে যে অংশটা থাকবে
সেটা যদি এ ভেক্টরের সাথে থিটা কোণে অবস্থান করে তাহলে এটাকে আমরা বলবো এ ভেক্টরের এক্স উপাংশ। আর অন্য ভেক্টরটা যদি এ ভেক্টরের সাথে থিটা কোণে না থাকে, যেমন এ ভেক্টরের সাথে এ এক্সকে আমরা ধরে নিয়েছি থিটা কোণে, তো যাকে থিটা কোণে ধরবো সে হবে এ এক্স, আর অন্য যে থাকবে সে হবে এ ওয়াই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর রাশি, তিনটা ভেক্টর রাশি এখানে অ্যাকচুয়ালি আছে। একটা হচ্ছে এ এক্স ভেক্টর, একটা হচ্ছে এ ওয়াই ভেক্টর, এবং আরেকটা হচ্ছে এ ভেক্টর, এ এক্স ভেক্টর, এ ওয়াই ভেক্টর এবং এ ভেক্টর। এখন দেখো তো এখানে এ এক্স এবং এ ওয়াই কীভাবে এসেছে। এ এক্স এবং এ ওয়াই এসেছে এ ভেক্টরকে ভেঙে বা এ ভেক্টরকে বিভাজিত করে, বিভাজন করে। এ ভেক্টরকে আমরা যখন বিভাজন করব তখন পরস্পর লম্ব দুইটা উপাংশ পাবো। দেখো তো এ এক্স এবং এ ওয়াই পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তো দুইটা ভেক্টর উপাংশ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলেই আমরা বলে থাকি দুইটা ভেক্টরকে পরস্পর লম্ব উপাংশে বিভাজিত করা হয়েছে। তো এখানে আমাদেরকে বলেছে লম্ব উপাংশের ভেক্টর বিভাজন পদ্ধতিতে একতলীয় ভেক্টর সমূহের যোগফল নির্ণয় করে। এখানে একতলীয় কথাটা আমরা একটু বুঝে নিই, একতলীয় বলতে কি মিন করছে। মনে করো এই যে আমাদের এই ভেক্টরটা আমাদের এই যে বোর্ডটা আছে, হোয়াইট বোর্ডটা আছে, ঠিক হোয়াইট বোর্ডের উপরে অবস্থান করতেছে। তাহলে এই ভেক্টরে যে দুটো উপাংশ পাবো, এই দুটো উপাংশ এই ভেক্টরটা যেই সারফেসে অবস্থান করতেছে, এই ভেক্টরের দুইটা উপাংশ বা এই ভেক্টরের অংশ দুইটা একই সারফেসে অবস্থান করবে। দেখো এটাকে আমরা ধরতে পারি এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটাকে ধরতে পারি ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা একই সমতলে অবস্থান করতেছে, এই বোর্ডের উপরে অবস্থান করতেছে। আমরা বোর্ডটাকে একটা সমতল অথবা একটা পৃষ্ঠ অথবা একটা সারফেস ধরতে পারি। তাহলে এই সারফেসের উপর আমাদের এই ভেক্টরটা অবস্থান করতেছে, এই ভেক্টরটা অবস্থান করতেছে, এবং এরা অ্যাকচুয়ালি কি, এই দুইটা ভেক্টর অ্যাকচুয়ালি কি? এই দুইটা ভেক্টর অ্যাকচুয়ালি হচ্ছে এই ভেক্টরটার বিভাজন বা এই ভেক্টরটার বিভাজিত অংশ। এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর, এটাকে আমরা বলতেছি আমাদের এ ভেক্টর। এ ভেক্টরকে ভেঙে আমরা এ এক্সকে পেয়েছি, এ ভেক্টরকে ভেঙে আমরা এ ওয়াইকে পেয়েছি। বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে যে একতলীয় ভেক্টর সমূহের যোগফল নির্ণয় করো। তো একতলীয় ভেক্টর সমূহের যোগফল কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে যেই উপাংশটাকে এক্স বলা হয় সেটাকে নির্ণয় করার জন্য সূত্র হয় বা সূত্র ব্যবহার করা হয় এ কস থিটা, এবং যে ভেক্টরটাকে আমরা এ ওয়াই বলেছি সেটার জন্য সূত্র ব্যবহার করা হয় এ সাইন থিটা। এখন দেখো এখানে আমরা এ এক্সে শুধু মান লিখেছি, এ ওয়াই এ শুধু মান লিখেছি। আমি যদি এ এক্সকে ভেক্টর পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এ এক্সটা যেই অক্ষে আছে সেই অক্ষের জন্য আমাকে এখানে একটা ডিরেকশন দিতে হবে বা একটা একক ভেক্টর বসাতে হবে। আমরা জানি যে এ এক্সটা সাধারণত এক্স অক্ষের দিকে থাকে এবং এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে আই ক্যাপ বলা হয়। আবার এ ওয়াইটা দেখাই যাচ্ছে ওয়াই অক্ষের দিকে আছে এবং আমরা জানি ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর যেটা সেটাকে ধরা হয় জে ক্যাপ। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে লম্ব উপাংশের ভেক্টর বিভাজন পদ্ধতিতে একতলীয় ভেক্টর সমূহের যোগফল নির্ণয় করো। তাহলে এই দুইটা ভেক্টর একই তলে অবস্থান করতেছে এবং এদেরকে আমরা বিভাজিত করে পাইছি, লম্ব উপাংশের ভেক্টর বিভাজন পদ্ধতিতে পাইছি। তাহলে ভেক্টর বিভাজন পদ্ধতি থেকে একতলীয় ভেক্টরের বিভাজন করার পর যদি যোগফল বের করতে চাই তাহলে আমরা বলবো এ ভেক্টর সমান সমান এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। ব্যাস হয়ে গেছে, এখানেই আমাদের কাজ শেষ। এটাই বের করতে বলছে, আর কিছু না। এখানে বের করতে বলছে একতলীয় ভেক্টর সময়ের যোগফল নির্ণয় করা। আই ক্যাপ জে ক্যাপ দুইটা একই তলীয় ভেক্টর, একই তলে অবস্থান করতেছে অথবা একই পৃষ্ঠে অবস্থান করতেছে, আর এদের যোগফল যদি আমরা ভেক্টরিয়াল পদ্ধতিতে দেখাইতে চাই তাহলে এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। এতটুকু লিখলেই আমাদের কাজ হয়ে গেছে। বুঝতে পারছি? এটা তেমন আহামরি কিছু না, জাস্ট বেসিকটা তোমাকে রিমাইন্ড করাইছে। এরপর আমরা চলে যাচ্ছি 7 নম্বরে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে 7 নম্বরে একটি একক ভেক্টরের সাহায্যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করবে। তিনটি একক ভেক্টর যোগ করে তুমি কি একটি একক ভেক্টর পেতে পারো? একটি একক ভেক্টরের সাহায্যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করবে। তো আমরা জানি তিনটা ধনাত্মক অক্ষ বরাবর। মনে করো তুমি কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারো। মনে করো তোমার কাছে এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ত্রিমাত্রিক মানে কি? ত্রিমাত্রিক মানে হচ্ছে তোমার কাছে একটা এক্স অক্ষ আছে, তোমার কাছে একটা ওয়াই অক্ষ আছে এবং তোমার কাছে একটা জেড অক্ষ আছে। এই হচ্ছে তিনটা অক্ষ। তো এই তিনটা অক্ষ বরাবর এক কাজ করি, এখানে ওয়াইকে ধরি আমরা, এখানে জেডকে ধরি। তো এই তিনটা অক্ষ বরাবর তুমি একটা ভেক্টর রাশিকে কিভাবে, এটাকে বলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টরকে তুমি প্রকাশ করতে পারো, কিভাবে একটা ভেক্টরকে তুমি প্রকাশ করবা। তো একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে এই বিন্দু থেকে, মূল বিন্দু থেকে আমরা এক্সের দিকে কিছুটা অগ্রসর হব। এক্সের দিকে কিছুটা অগ্রসর হয়ে মনে করি এক্সের দিকে আমি এই পর্যন্ত যাব বা এক্সের দিকে আমার ভ্যালু হচ্ছে এই পর্যন্ত। দেন এক্স থেকে আমি যাব ওয়াইয়ের দিকে মনে করো আমি এই যে এটা হচ্ছে ওয়াইয়ের দিক, এজন্য ঠিক আমি ওয়াইয়ের দিকে যাচ্ছি। ওয়াই দিক যেদিকে যাচ্ছে আমি ওয়াইয়ের সাথে সাথে একই দিকে যাচ্ছি। তো
তো এক্স অক্ষের দিকে আমি যতটুকু যাবো সেটাকে আমি বলবো এ এক্স, এই মানটাকে আমরা বলবো এ এক্স, এবং এটা যে এক্স অক্ষের দিকে আছে এটা বোঝানোর জন্য আমরা পাশে একটা আই ক্যাপ দিয়ে দিব। তোমরা বলতে পারো যে স্যার এক্স দিয়ে তো বোঝাচ্ছে এক্স অক্ষের দিকে আছে, তাহলে আই ক্যাপ কেন দিতে হবে? অনেক সময় হয় কি, আমরা যখন এক্স এর মানটা বসাই দিব, এক্স এর মান মনে করো 5, এখন এই 5 দেখে কি তুমি বলতে পারবে এটা কোন অক্ষে আছে? পারবা না। এই জন্য 5 এর সাথে এক্স এর সাথে যদি একটা আই ক্যাপ থাকে তখন তুমি 5 এর সাথে একটা আই ক্যাপ দিয়ে দিবা, তখন তুমি 5 দেখে বুঝতে পারবা, 5 আই ক্যাপ দেখে বুঝতে পারবা এই ভ্যালুটা আছে এক্স অক্ষের দিকে। ওয়াই অক্ষের দিকে তুমি যতটুকু এসেছো সেটাকে তুমি ধরে নাও এ ওয়াই জে ক্যাপ। দেন এই বিন্দু থেকে একটু মনে করো বা একটু ভালো করে বুঝে নাও যে এই বিন্দু আর এই বিন্দু কিন্তু একই জায়গায় আছে। ওকে, মানে ব্যাপারটা এরকম, এই হচ্ছে আমাদের কাছে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে আমাদের কাছে। ওকে, এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তো এই বিন্দু হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে। আর আমি এক্স অক্ষের দিকে মনে করে এতটুকু আসলাম, এটাকে বলতেছি এক্স, এই হচ্ছে আমি এক্স অক্ষের দিকে এতটুকু আসছি, এটাকে বলছি এক্স। দেন এখান থেকে এই বিন্দু থেকে আমি ওয়াই অক্ষের দিকে যতটুকু যাব, মনে করে এই এতটুকু হচ্ছে আমার এ এক্স, এখান থেকে আমি ওয়াই অক্ষের দিকে যতটুকু যাব সেটাকে আমি বলতেছি এ ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো তো এই বিন্দুটা আর এই বিন্দুটা একই সমতলে অবস্থান করতেছে না? যেরকম আমি বললাম একটু আগে যে এই বিন্দু আর এই বিন্দু একই সমতলে অবস্থান করতেছে। এবার এই বিন্দু থেকে তুমি জেড অক্ষের দিকে আস্তে আস্তে উপরে উঠবে, মনে করো এই বিন্দু থেকে জেড অক্ষের দিকে উপরে উঠতে 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 তুমি এতটুকু উপরে উঠছো, এই এতটুকু উপরে উঠছো, ঠিক আছে, এই বিন্দু পর্যন্ত আসছো। তাহলে এই বিন্দু থেকে তুমি যদি এতটুকু উঠো, এখানে এই মূল বিন্দু থেকেও তুমি ঠিক এতটুকুই উঠবা। মূল বিন্দু থেকেও তুমি যদি ঠিক এতটুকু উঠো, তাহলে আমরা বলতে পারি, সোজা কথায় এই ব্যাপারটাকে বলতে পারি, এই বিন্দু থেকে আমি এবার উপরে উঠা শুরু করেছি, এই বিন্দু আর এই বিন্দু একই লেভেলে আছে, তাহলে এই বিন্দু থেকে আমি উপরে উঠতে উঠতে যদি মনে করো এতটুকু উপরে উঠি, মানে এই লাইনের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে আমি জেড অক্ষে এতটুকু উপরে উঠলাম। মানে অ্যাকচুয়ালি আমি এখানে 3D আঁকতে পারতেছি না, এই জন্য মোটামুটি তোমরা 3D ভাবটা একটু ইমাজিন করে নাও। এক্স অক্ষ থেকে তুমি এতটুকু গেলা, ওয়াই অক্ষ থেকে এতটুকু গেলা, দেন এখান থেকে তুমি জেড অক্ষের দিকে এতটুকু গেলা, এবং এখান থেকে যাওয়া মানে জেড অক্ষের একদম শূন্য থেকে যাওয়া। এই যে এই বিন্দুটা একই জায়গায় আছে, এই বিন্দুটা আমরা যদি জেড অক্ষের শূন্য বলি, এই বিন্দুকে আমরা জেড অক্ষের শূন্য বলবো। এবার এখান থেকে আস্তে আস্তে উপরে যাওয়া মানে হচ্ছে তুমি জেড অক্ষের দিকে যাচ্ছ। এবার এখান থেকে তুমি জেড অক্ষের দিকে যদি 5 একক যাও, তাহলে এখান থেকে তুমি 5 একক কেটে নিবে। ওকে, এই বিন্দুতে তুমি যখন আসছো, এই বিন্দুতে আসার সময় তুমি কয়টা ডিরেকশন বরাবর গিয়েছো? তুমি এক্স অক্ষ বরাবর গিয়েছো আই ক্যাপ পরিমাণ, মানে এ এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে গিয়েছো তুমি এ ওয়াই জে ক্যাপ, এবং জেড অক্ষের দিকে তুমি গিয়েছো এ জেড কে ক্যাপ, তাই তো? এই যে এক্স অক্ষের দিকে গিয়েছো আই ক্যাপ, এটাকে আমরা যদি মান দিয়ে প্রকাশ করি তাহলে বুঝতে সুবিধা হয়। মনে করো এ এক্স এর ভ্যালু হচ্ছে 5, মানে এখান থেকে তুমি এ পর্যন্ত আসছো 5 ঘর, তাহলে আমরা বলবো 5 আই ক্যাপ, এক্স অক্ষের দিকে 5 ঘর। এরপর তুমি এই বিন্দুতে আসার জন্য ওয়াই অক্ষের দিকে কতটুকু গিয়েছো? মনে করো ওয়াই অক্ষের দিকে তুমি গিয়েছো 5 ঘর, তাহলে আমরা লিখবো 5 জে ক্যাপ। এরপর তুমি জেড অক্ষের দিকে কতটুকু গিয়েছো? মনে করো জেড অক্ষের দিকে গিয়েছো 5 ঘর, এই জন্য এটাকে আমরা বলবো 5 কে ক্যাপ। ওকে, তাহলে এবার এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? এখানে জিজ্ঞেস করেছে আমাদেরকে একক ভেক্টরের সাহায্যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করবে। তাহলে এখানে ভেক্টরটা কোনটা একটু ভালো করে বুঝে নাও। মূল বিন্দু থেকে তুমি যাত্রা করা শুরু করেছিলা এবং শেষমেশ তুমি হাজির হয়েছো এই বিন্দুটাতে, তাহলে মূল বিন্দু আর শেষ বিন্দুর সংযোগকারী যে সরল রেখা, এই সংযোগকারী সরল রেখাটাই হবে তোমার ভেক্টর রাশি। মূল বিন্দু আর শেষ বিন্দু, আদি বিন্দু আর শেষ বিন্দু, মূল বিন্দুটি ছিল আমাদের আদি বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করেছিলাম। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু সংযোগকারী যে সরল রেখাটা, এই সরল রেখাটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে একক ভেক্টরের সাহায্যে আমরা এই ভেক্টরটাকে, এখানে যে কোনো ভেক্টরটা বলছে, এই কোনো ভেক্টরটাই হচ্ছে আমাদের এই ভেক্টর। এবার এই ভেক্টরটাকে আমরা এ ভেক্টর বলতে পারি, এইটাকে আমরা এ ভেক্টর বলতে পারি। এবং এ ভেক্টর কিসের কিসের সমন্বয়ে গঠিত হয়েছে? এ ভেক্টর গঠিত হয়েছে এ এক্স, এক্স অক্ষ বরাবর এ এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, এবং জেড অক্ষ বরাবর এ জেড এর সমন্বয়, এবং জেড অক্ষ বরাবর এ জেড এর সমন্বয়ে গঠিত হয়েছে এ ভেক্টরটি। এখন হয়ে গেছে, আমাদের প্রথম অংশ হয়ে গেছে। প্রথম অংশে এটাই জিজ্ঞেস করেছে একক ভেক্টরের সাহায্যে কোনো ভেক্টরকে কীভাবে প্রকাশ করবে। তাহলে আমরা বলবো একক ভেক্টরের সাহায্যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করবো। এই একক ভেক্টরগুলোর প্রকাশ করতেছে মান, আর একক ভেক্টরগুলো প্রকাশ করতেছে দিক, আর এ এক্স এ ওয়াই এ জেড এগুলো প্রকাশ করতেছে মান। তোমরা সবসময় মনে রাখবে একটা ভেক্টর রাশিকে তুমি দুইভাবে লিখতে পারো, মানে একটা ভেক্টর রাশিকে ভেঙে তুমি দুইটা জিনিস পেতে পারো। একটা হচ্ছে ওই ভেক্টরটার মান ইনটু ওই ভেক্টরটার দিক। ওকে, তাহলে এখানে মানের দায়িত্বটা পালন করতেছে কে? মানের দায়িত্ব পালন করতেছে এ এক্স এ ওয়াই এ জেড, এরা সবাই ইন্ডিকেট করতেছে শুধু মান। আর এখানে এই ক্যাপটা নির্দেশ করতেছে আমার এ ভেক্টরের ডিরেকশন। এই যে এ ভেক্টরটার যে এই দিকে আছে, এই ডিরেকশনটাকে, এই যে এই দিকে আছে এই ডিরেকশনটাকে প্রকাশ করতেছে এ ক্যাপ। তাহলে এই ক্যাপ দিয়ে আমরা কাকে কাকে পাবো? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা সবাই আমার কি কাজটা করতেছে? ভেক্টরের দিকটাকে নির্দেশ করতেছে। তো আমরা একটু আগে বলেছি একটা ভেক্টরকে ভাঙালে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা মান আর একটা দিক। মানের জন্য হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, দিকের জন্য হচ্ছে আই জে কে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।
পরের কোশ্চেনে জিজ্ঞেস করেছে তিনটি একক ভেক্টর যোগ করে তুমি কি একটি একক ভেক্টর পেতে পারো? তিনটি একক ভেক্টরকে যোগ করলে তুমি কি একটা একক ভেক্টর পাবা? চলো দেখি তিনটা একক ভেক্টরকে যোগ করে কীভাবে একটা একক ভেক্টর, শুধুমাত্র একটা ভেক্টর পাওয়া যাবে। তিনটা একক ভেক্টর যোগ করে তুমি শুধুমাত্র একটা একক ভেক্টর কীভাবে পাবা? তো আমরা জানি তিনটা একক ভেক্টর, মনে করো আমরা ধরে নিলাম যে আমাদের এ ভেক্টরের মধ্যে যে তিনটা একক ভেক্টর আছে সেই তিনটা একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এই তিনটা ভেক্টরকে যোগ করে তুমি কীভাবে একটা ভেক্টর পেতে পারো? খুবই ইজি। তুমি জাস্ট চিন্তা করো যে তোমার এই জে ভেক্টরের ভ্যালুটা যদি মাইনাস আই ক্যাপ হয়ে যায়, যদি কে ভেক্টরের ভ্যালুটা যদি প্লাস আই ক্যাপ হয়ে যায়, তাহলে এখানে প্লাস আই ক্যাপ এবং মাইনাস আই ক্যাপ কাটাকাটি গিয়ে তোমার কাছে শুধুমাত্র তিনটা ভেক্টরের যোগফল হিসাবে একটা ভেক্টরই চলে আসছে। অনুরূপভাবে তুমি আরও দেখাইতে পারো এ ভেক্টর সমান সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখান থেকে কীভাবে দেখাবো তুমি? আই ভেক্টরের জন্য তো আই ভেক্টরই আসবে। এক কাজ করি আমরা এখানে আই ভেক্টর সমান সমান এবার ধরে নিই প্লাস জে ক্যাপ, জে ভেক্টর সমান জে ক্যাপ সমান জে ক্যাপই থাকলো, কে ক্যাপ সমান সমান আমরা ধরে নিলাম মনে করো মাইনাস জে ক্যাপ। তাহলে এখানে হলো কি, এখানে মাইনাস জে ক্যাপ আর প্লাস জে ক্যাপ কাটাকাটি গিয়ে আমাদের কাছে শুধু একটা জে ক্যাপ রয়ে গেছে। তাহলে দেখো এখানে তিনটা একক ভেক্টরকে যোগ করে আমরা শুধুমাত্র একটা একক ভেক্টর পেলাম। এখানেও সেম, তিনটা একক ভেক্টরকে যোগ করে শুধুমাত্র একটা একক ভেক্টর পেলাম। অনুরূপভাবে তুমি দেখাইতে পারো এ ভেক্টর সমান সমান কে ভেক্টর, কিন্তু এটা কিছু স্পেশাল কন্ডিশনে। কখন? যখন আমার এক্স অক্ষের ভ্যালুটা আই ক্যাপ দিয়ে প্রকাশ করবে, ওয়াই অক্ষের ভ্যালুটাকেও আই ক্যাপ দিয়ে প্রকাশ করবে, জেড অক্ষের যে ভ্যালুটা সেটাকেও যদি আই ক্যাপ দিয়ে প্রকাশ করে, তবে শুধুমাত্র আমি তিনটা ভেক্টরকে মিলিয়ে একটা ভেক্টর পেতে পারি। যেমন মনে করো আমার এখানে যদি তিনোটাই আই ক্যাপ হতো, মানে সবগুলোই আই জে কে, জের জন্য আসলো মনে করো প্লাস আই, কে এর জন্য আসলো প্লাস আই, তাহলে সবগুলো আইকে যদি আমরা যোগ করি তাহলে একবারে পেয়ে যাবো আমরা এ সমান সমান 3 আই ক্যাপ। এখানে সব প্লাস হইতে পারতো, সেক্ষেত্রে আমরা পেতাম 3 জে কে। বুঝতে পারছি? এ হচ্ছে প্রসিডিওর যে তিনটা একক ভেক্টর থেকে কীভাবে আমরা একটা একক ভেক্টর পেতে পারি। তিনটা একক ভেক্টর থেকে একটা একক ভেক্টর পেতে হলে আমাদেরকে অন্য যে দুইটা একক ভেক্টর আছে ওই অন্য দুইটা একক ভেক্টরকে প্রথম একক ভেক্টরটার মতো করে ধরে নিতে হবে। তাইলেই শুধুমাত্র তিনটা একক ভেক্টর থেকে একটা একক ভেক্টর পাওয়া সম্ভব। এবার আমরা নেক্সটে যাচ্ছি আমাদের 8 নং কোশ্চেনে। তোমরা 8 নং কোশ্চেনটা একটু পড়তে থাকো। তো দেখো এখানে 9 নং কোশ্চেনটাতে বলা আছে দুইটি দিক রাশি প্রত্যেকটির মান 8 একক, মানে দুইটা ভেক্টর রাশি, দিক রাশি বলতে ভেক্টর রাশিকে মিন করে। তো দুইটি ভেক্টর রাশি প্রত্যেকটির ভ্যালু 8 একক করে তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল অবস্থায় আছে। মানে একটা বিন্দুতে তারা 120 ডিগ্রি কোণে এসে ক্রিয়া করতেছে। এটা কীভাবে সম্ভব? তুই জাস্ট ইমাজিন করো, মনে করো এই হচ্ছে একটা ভেক্টর রাশি, এই হচ্ছে একটা বিন্দু বা একটা মার্বেল, এই মার্বেলটার উপর একটা ভেক্টর রাশি এদিক থেকে এসে ক্রিয়া করতেছে, এবং আরেকটা ভেক্টর রাশি ঠিক এই ভেক্টরের ডিরেকশনের সাথে 120 ডিগ্রি কোণ করে অন্য দিক থেকে এসে ক্রিয়া করতেছে। ব্যাপারটা বুঝতে পারছি? দুই দিক থেকে এসে দুইটা ভেক্টর এসে এভাবে ক্রিয়া করতেছে, দুই দিক থেকে দুইটা ভেক্টর এসে এই বিন্দুটার উপরে এসে এভাবে ক্রিয়া করতেছে। তো তখন এই বিন্দুটা কোন দিকে যাবে? তো আমাদের বলছে দুইটা ভেক্টর রাশি প্রত্যেকটার মান হচ্ছে 8 একক। তাহলে আমরা এটাকে ধরে নিলাম পি ভেক্টর সমান সমান 8 একক, 8 ইউনিট। এটাকে ধরে নিলাম পি ভেক্টর সমান সমান হচ্ছে 8 ইউনিট। আমাদেরকে জিজ্ঞেস করেছে এখানে যে এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে আমাদের যে আলফাটা আছে এই আলফাটা হচ্ছে 120 ডিগ্রি। তো জিজ্ঞেস করেছে আমাদেরকে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য সবসময় আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটা ভেক্টর আদি বিন্দু এক জায়গায় নিয়ে আসবো। এখানে দেখো দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় এসে একত্রিত হচ্ছে, এটা করলে হবে না, আদি বিন্দুগুলো এক জায়গায় নিতে হবে। এই জন্য এই ভেক্টরটাকে সামনে এক্সটেন্ড করে দিলাম, এই ভেক্টরটাকেও সামনে এক্সটেন্ড করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ, এবং দুইটারই ভ্যালু যেহেতু 8 ইউনিট, তো তোমার দুইটার দৈর্ঘ্য মোটামুটি সেম রাখতে হবে। আমার চোখে আন্দাজে মোটামুটি সেম লাগতেছে, তোমাদের চোখে লাগতেছে কি না বলতে পারতেছি না, তোমরা দেখে নাও। এটা কি একটু বড় হবে নাকি? এটা মনে একটু বড় হবে, মেবি এটা একটু বড় হবে। আচ্ছা, তো এখানে যদি আলফার ভ্যালু 120 ডিগ্রি থাকে আমরা ধরে নিতে পারি এখানে হচ্ছে আলফার ভ্যালু 120 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান ও দিক কত হবে। তো সবার প্রথম কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরকে ইউজ করে একটা সামান্তরিক এঁকে ফেলা। এই ভেক্টরের সমান ও সমান্তরাল করে এটা আঁকলাম, এটা সমান ও সমান্তরাল করে এটাকে আঁকলাম, ব্যাস হয়ে গেছে আমাদের সামান্তরিক। তো সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে।
সামান্তরিকের যে কর্ণটা পেলাম এই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তাহলে আমাদের বের করতে হবে এই লব্ধির মান এবং লব্ধির দিক। তো লব্ধির মানের দিকে গেলে আমরা পাচ্ছি আর ভেক্টর সমান সমান রুট ওভার, ভেক্টর কেন আসবে স্যার, আমরা তো শুধু মান নির্ণয় করবো, তাহলে ভেক্টর নেই, এখানে আসবে শুধু আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার, পি এর ভ্যালু দেখতে পাচ্ছি 8, তাহলে 8 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দুই জায়গায় পি ধরে রাখছি, যেহেতু দুইটা সেম ভেক্টর ধরতে পারো সমস্যা নেই, কিন্তু আলাদা আলাদা করে ধরাটাই বেটার। পি এটাকে ধরলাম পি ভেক্টর 8 ইউনিট, এটা ডিরেকশন এদিকে, এটাকে ধরলাম কিউ ভেক্টর 8 ইউনিট, এটা ডিরেকশন এদিকে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে বলেই দিছে। তো এখানে তুমি পাচ্ছ 8 স্কোয়ারে 64, এখানে পাচ্ছ 64 অ্যাড করলে তুমি পাবো 128, প্লাস এখানে 8 এর 64 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 128 আসবে, ইন্টু কস 120 ডিগ্রির জন্য পাবো -1/2। তাহলে একবার ক্যালকুলেশন করলে 2 দিয়ে 128 কাটাকাটি করলে তুমি পাবো 64 মাইনাস প্লাসের সাথে অ্যাড হয়ে যাবে মাইনাস, তাহলে 128 মাইনাস এখানে ক্যালকুলেশন করে পাচ্ছ 64, একবার ক্যালকুলেট করলে তুমি পাবা 64কে রুট করলে তোমার হাতে চলে আসবে 8, তার মানে তোমার লব্ধির ভ্যালু হচ্ছে 8। এরপর তোমাকে জিজ্ঞেস করছে লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাহলে ডিরেকশনের জন্য আমরা একটু একটা সূত্র বানিয়েছিলাম 5 নং কোয়েশ্চেনে, মনে আছে কিনা? 5 নং কোয়েশ্চেনে আমরা লব্ধির দিক নির্ণয়ের জন্য সূত্র পেয়েছিলাম থিটা, আমরা ধরে নিলাম পি থেকে আমাদের লব্ধিটা থিটা কোণে অবস্থান করতেছে, এই থিটার ভ্যালুটাই হচ্ছে লব্ধির দিক। তাহলে ট্যান থিটা সমান সমান আমাদের জানা আছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সূত্র মুখস্থ করে ফেলো, কিছু না কিছু তো মুখস্থ করতে হয়, যে তোমাকে বলছে কোনো কিছু মুখস্থ করা লাগে না, সব বেসিক বুঝে বুঝে করতে হয়, সে ঠিকই বলছে, কিন্তু বেসিকেরও পাশাপাশি সূত্র মুখস্থ করারও দরকার আছে, কারণ অ্যাডমিশন টেস্টে তোমাকে খুব কম সময়ের মধ্যে এমসিকিউ সলভ করে আসতে হবে। তো তুমি যদি সূত্র মুখস্থ করে না রাখো, বেসিক ঘেটে ঘেটে তুমি তখন সূত্র বানাইতে পারবে না, এত সময় নেই এখানে। তো কিউর জন্য আমরা কিউর ভ্যালু বসাই দিলাম 8, সাইনের জায়গায় সাইন, আলফার জায়গায় বসাই দিলাম 120 ডিগ্রি, ডিভাইডেড বাই পি এর জায়গায় বসাই দিলাম 8, কিউর জায়গায় কিউর জায়গায় 8, কসের জায়গায় কস, আলফার জায়গায় 120 ডিগ্রি। ক্যালকুলেটারে বসায় দাও, পুরোটাই চলে আসবে 8 sin 120 ডিভাইডেড বাই 8 প্লাস 8 cos 120, ক্যালকুলেশনে আসছে √3। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা বলতে পারি √3। ফলত ট্যান কত ডিগ্রি ভ্যালু √3? ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3, এই তো তোমরা জানো, ভেরি গুড। ট্যান 60 ডিগ্রি অথবা ট্যান π/3ও লেখা যায়, যেটা তোমার মন চায়। তাহলে এখান থেকে আমরা ট্যান ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমাদের থিটার ভ্যালু চলে আসছে থিটা সমান সমান 60 ডিগ্রি অথবা π/3, যেটা তুমি অপশনে পাও সেটাই দাগাবা, আর যেটা যদি অপশনে না থাকে রিটেনে আসে তুমি যে কোনোটা অ্যান্সার লিখে আসতে পারো, সমস্যা নেই। তো নেক্সট আমরা যাবো 10 নংয়ে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 10 নং, এটা গেল আমাদের 9 নং কোয়েশ্চেন। কোয়েশ্চেনের নাম্বার লিখতেই ভুলে গিয়েছি, তোমরা লিখে নাও একটু কোয়েশ্চেনের নাম্বারটা। ভেরি সরি, আমি যে জুম করে রাখছিলাম জুম আউট করতে আর মনে নেই, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। আমি আরেকবার প্রথম থেকে দরকারটা একবার রিপিট করে দিচ্ছি। এদিকে ছিল পি ভেক্টর, এদিকে ছিল কিউ ভেক্টর, পি ও কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, এবং আমাদের বলে দিয়েছিল যে পি ও কিউ এর লব্ধির মান ও দিক নির্ণয় করতে। তো লব্ধির মান বের করার জন্য সবসময় আমরা এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের আদি বিন্দু এক জায়গায় নিয়ে আসবো। দেখো এই ভেক্টরের শীর্ষবিন্দু আছে এখানে, পি এরও শীর্ষবিন্দু আছে এখানে, তো আমরা কী করলাম, পিটাকে সামনে এক্সটেন্ড করে ফেললাম, কিউটাকেও সামনে এক্সটেন্ড করে ফেললাম, তখন পি ও কিউ এর আদি বিন্দু একই জায়গায় চলে আসছে। এবার এই দুইটা ভেক্টর রাশিকে ব্যবহার করে আমরা এই পি এর সমান করে এখানে একটা ভেক্টর রাখলাম, কিউ এর সমান করে এখানে একটা ভেক্টর রাখলাম, তো পি কিউ এর সমন্বয়ে আমরা মোটামুটি একটা সামান্তরিক পেয়ে গেছি। তো সামান্তরিকের এই দুইটা ভেক্টর প্রথম থেকে আমাদের হাতে ছিল, তাই এই দুইটা ভেক্টরের কর্নার থেকে আমরা যে কর্ণটা অঙ্কন করব সেই কর্ণটাই হবে আমাদের লব্ধি। তো এই কর্ণের দৈর্ঘ্যটা প্রকাশ করবে লব্ধির মান, আর এই কর্ণের যেই ডিরেকশন অর্থাৎ পি এর সাথে সে যত ডিগ্রি কোণে আছে সেই থিটাটাই হবে আমাদের লব্ধির দিক। তো এই জন্য আমরা কী করছি, পি এর ভ্যালু দেওয়া আছে, কিউর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে, সবই আমাদের জানা আছে, এগুলোকে আমরা জাস্ট সূত্রে বসাই দিয়েছি। লব্ধির সূত্র আর সমান √p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কজ আলফা, ব্যাস বসিয়ে আমরা ক্যালকুলেশন করে লব্ধির মান পেয়ে গিয়েছি 8। এখানে 8-এর পাশে আমাদের লিখতে হবে 8 বা 8 ইউনিট। ওকে, দেন আমরা লব্ধির দিক নির্ণয় করেছি, এই পাশে আমরা পেয়ে গেছি লব্ধির দিক। লব্ধির দিকের জন্য আমাদের বলা আছে সূত্র ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, মান বসিয়ে দিয়েছি, নর্মালি চলে এসেছে থিটা সমান 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আমরা যাচ্ছি 10 নং কোয়েশ্চেনে। লক্ষ্য করে এখানে 10 নং কোয়েশ্চেনে বলা আছে একটি বেগের অনুভূমিক উলম্ব উপাংশের মান 60 ms−1 ও 80 ms−1, বেগটির মান নির্ণয় করতে বলেছে। তো এটা কীভাবে করব?
সবসময় মনে রাখবে আমরা অনুভূমিক উপাংশের জন্য লিখতে পারি, যখনই তোমাদের কাছে অনুভূমিক উপাংশের কথা বলা থাকবে তুমি বলবা, যেহেতু বেগের কথা বলছে তো তুমি বলতে পারো যে বেগ ভি সমান সমান বেগের অনুভূমিক উপাংশকে বলবে ভি এক্স, বাংলায় বলো অনুভূমিক উপাংশ, এটা কোয়েশ্চেন নম্বর 10। বেগের অনুভূমিক উপাংশ ভি এক্স সমান সমান ভি কস থিটা, এবং বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই সমান সমান হচ্ছে ভি সাইন থিটা। তো এখানে তোমাকে দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, ভি এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমাকে হচ্ছে কত 60 মিটার পার সেকেন্ড, এবং ভি ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে 80 মিটার পার সেকেন্ড। জিজ্ঞেস করেছে কি তোমাকে, জিজ্ঞেস করেছে এখানে এই ভি এর ভ্যালুটা কত, মূল ভেক্টরটার ভ্যালু কত। মানে তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে তোমার মূল ভেক্টর ভি, মূল ভেক্টরের একটা উপাংশ তোমার কাছে দেওয়া আছে ভি এক্স সমান সমান 60 মিটার পার সেকেন্ড, আরেকটা ভ্যালু দেওয়া আছে তোমার কাছে ভি ওয়াই সমান সমান হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। তোমাকে জিজ্ঞেস করেছে যদি ভি এক্স ভি ওয়াই এত এত হয় তাহলে ভি কত, আর আমরা জানি থিটাটা ধরতে হয় ভি ওয়াই এর সাথে না ভি এক্স এর সাথে, এক্স উপাংশের সাথে না ওয়াই উপাংশের সাথে, এক্স এর সাথে। তাহলে এখানে আমাদের থিটাটা আছে, মানে আমরা এই যে এখানে থিটার কথাটা উল্লেখ করেছি সেই থিটাটা অবস্থান করতেছে এখানে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ভি এর মানটা বের করা। কীভাবে বের করবো, খুবই ইজি কীভাবে বের করবা, তুমি প্রথমে থিটার মানটা বের করো না। থিটার মান কীভাবে বের করবা, দুইটাকে একত্রে ইউজ করে বের করো। তুমি এক কাজ করো, ভি ওয়াইকে ভি এক্স দিয়ে ভাগ করো, অনেকভাবে করা যায়, আমি আমার মতো করে করলাম। তো ভাগ করে তুমি পাচ্ছ ভি সাইন থিটা ডিভাইডেড বাই ভি কস থিটা সমান সমান ভি সাইন থিটার জন্য আসছে 80 ডিভাইডেড বাই 60। তাহলে একবারে আমাদের এখানে পাওয়া গেল ভি ভি ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটার জন্য আসবে ট্যান থিটা সমান সমান এখানে আমরা পাবো 0 0 কাটা, এটাকে 2 দিয়ে কাটলে পাবো 4, এটাকে 2 দিয়ে কাটলে পাবো 3, তাহলে 4/3। ওকে, তাহলে থিটা সমান সমান আমরা কী বলতে পারি, থিটা সমান সমান আমাদের হাতে আসছে ট্যান ইনভার্স 1 4/3। এখন তুমি তাহলে তোমার মূল ভেক্টরটা কীভাবে বের করবা, মূল ভেক্টরটা কীভাবে বের করবা, মূল ভেক্টর বের করার জন্য তুমি এবার এখানে থিটার ভ্যালু বসিয়ে দাও, তাইলেই হবে। তুমি আবার লেখো, আবার এরপর তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাবো। আবার তুমি বলতে পারো যে ভি কস থিটা সমান সমান ভি এক্স সমান সমান 60 মিটার পার সেকেন্ড, অথবা ভি কস থিটা সমান সমান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে শুধু ভি সমান সমান আসতেছে 60 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই কস থিটা। এক কাজ করে আমরা এখান থেকে থিটার ভ্যালুটাকে বের করে নিয়ে আসি। ট্যান ইনভার্স 4/3 থেকে কত আসবে, 4/3 53.130। তাহলে এখানে তুমি তোমার অ্যাঙ্গেল পেয়ে গেছো 53.130, ব্যাস এখানে বসিয়ে দাও 53.130 ডিগ্রি। কত আসতেছে 60 ডিভাইডেড বাই cos 53.130 99.999, বা ভি সমান সমান আসছে 99.999, বা এটার অলমোস্ট তুমি 100 মিটার পার সেকেন্ড বলতে পারো। ওকে, আরেকটা কী নিয়মে করা যায়, আরেকটা নিয়ম একটু লক্ষ্য করো। মনে করো এটা ছিল ভি, এটা হচ্ছে ভি এক্স, এটা হচ্ছে ভি ওয়াই। আর একটু সুন্দর করে কি মনে করো, এটা হচ্ছে ভি এক্স, এটা হচ্ছে মূল ভেক্টর ভি, মূল ভেক্টর ভি মনে করে এই পর্যন্ত আসছিল মূল ভেক্টর ভি, আর এদিকে আছে আমাদের ভি ওয়াই। ওকে, ভি ওয়াইয়ের ভ্যালু জানি, ভি এক্সের ভ্যালু জানি। আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্যারালাল শিফটিং করলাম। প্যারালাল শিফটিং মানে হচ্ছে একটা ভেক্টরকে প্যারালালভাবে তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, একদম সমান্তরাল করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। আমরা ভি ওয়াইকে সমান্তরালভাবে এখানে নিয়ে আসলাম। তুমি যদি প্যারালাল শিফটিং করো সেক্ষেত্রে ভেক্টরের দিকের কোনো পরিবর্তন হয় না। তো আমরা প্যারালাল শিফটিং করে ভেক্টরটাকে এখানে নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে আসছি। তাহলে এইটা যদি ভি ওয়াই হয় আমরা বলতে পারি যেহেতু প্যারালাল শিফটিং করছি ভি ওয়াইকে, এটাও ভি ওয়াই। আর এতটুকু হচ্ছে ভি এক্স, ভি এক্স জানা আছে, ভি ওয়াই জানা আছে, এটা হচ্ছে ভি। তো ভি কীভাবে বের করবো, তুমি পিথাগোরাসের সূত্রে চলে যাও। পিথাগোরাসের সূত্র থেকে তুমি জানো অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজের উপর থেকে স্কয়ারকে সরানোর জন্য এই পাশে রুট করে দিলাম, এই পাশে স্কয়ার কেটে গেছে, তখন এই পাশে রুট করলাম, এই পাশে রুটটা কাটা যায়নি। তো এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার ভি এক্সের জায়গায় আসবে 60 মিটার পার সেকেন্ড বা 60 স্কোয়ার, প্লাস ভি ওয়াইয়ের জায়গায় আসবে 80 স্কোয়ার। ব্যাস এটা রুট করো, কাজ শেষ। এটাতে কাটে 100 আসবে, আগেরটাতে কাটে আসেনি, এটাতে আসবে। কাটায় আসুক না আসুক ওটা ডাজেন্ট ম্যাটার, তোমার কনসেপ্ট ঠিক থাকলেই হলো। আগেরটার কনসেপ্ট যা ছিল ওই অনুযায়ী আগেরটা ঠিক আছে, এটার কনসেপ্ট অনুযায়ী এটার অ্যান্সার ঠিক আছে। এটার অ্যান্সার কাটে 100 আসছে, ওইটা 99.99 আসছে। কনসেপ্টচুয়ালি করে কনসেপ্ট ঠিক থাকলেই হবে, অ্যান্সারে কিছু এসে যায় না, অ্যান্সার একটু এদিক সেদিক হতেই পারে। তাহলে এই হচ্ছে আমাদের 10 নং কোয়েশ্চেনের অ্যান্সার। তুমি চাইলে এভাবে করতে পারো, অথবা তুমি চাইলে মেথড 2 এই মেথডও করতে পারো,
তোমার কাছে যে মেথডটা ভালো লাগে তুমি ওইটাতেই করো। ওকে, তো এরপরে আমরা যাবো আমাদের 11 নং কোশ্চেনে। 11 নং কোশ্চেন আমরা নেক্সট পার্ট থেকে আমরা 11 নং কোশ্চেন স্টার্ট করব। আজকে আমাদের ক্লাস 10 নং ম্যাথ পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট পার্টে।